এতদিনে এত হোটেলে থেকেছি কিন্তু আমরা এখন সমুদ্রের ধারে, এত সুন্দর ভিউটা। আর এইটা আসসালামু আলাইকুম, অনেক হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকেও এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো কিভাবে ইমিগ্রেশন নিয়ে আমরা কাতারে এলাম, সেটাই দেখিয়েছিলাম। তো এখন আমরা আছি দোহা সিটিতে, মানে আমরা দোহা এসেছি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হোটেল। আমরা খোঁজ করছি, মানে গুগলে দেখাচ্ছে কাছাকাছি। তো আমরা হোটেলের সামনে এসে গেছি, এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা। আর এবার আমরা হোটেলে যাব এবং তারপরে দেখাবো হোটেলে আমরা কেমন রুম পেলাম বা কী কী প্রসিডিওর হলো সেগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখি আমরা এখন হোটেলের ভেতরে যাব। এই তো আমরা এসে গেছি রিসেপশনের ওখানটায়। তো এখানে আমার হাজব্যান্ড সব ফর্মালিটিস গুলো করছেন আর আমরা তারপরে রুমের ভেতরে যাব। আর এখানে পাশে এন্ট্রান্সে রাখা ছিল আর্টিফিশিয়াল এরকম একটা ওয়াটারফল, এবং চারিদিকে সে বস্তা ভর্তি মাটির ওপর যেমন ন্যাচারালভাবে গাছ হয় না, ফুলের গাছ যেগুলো ন্যাচারাল হয়, সেই রকমভাবে একটা আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছিল এবং দেখতে এটা খুব সুন্দর লাগছিল। এই হোটেলের এন্ট্রান্সে আর একটা জিনিসও রাখা ছিল, সেটা হচ্ছে ওয়াচ এবং পারফিউম, যেটা লেডিস এবং জেন্টস উভয়েরই ছিল, এবং এটা চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। তো আমার হাজব্যান্ড ওইদিকে ফর্মালিটিগুলো করছিল। মানে আপনাদেরকে আগের দিনই বলেছিলাম আমরা এই হোটেলটা ডিসকভার কাতার থেকে বুকিং করেছিলাম, এবং তার জন্য কী কী সুবিধা পাবেন সেটাও আমি আগের ব্লগে আলোচনা করেছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরটা। আর হ্যাঁ, এই হোটেলের নামটা বলতে আপনাদেরকে ভুলে গেছি, এটার নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস, আর যেটা মেন দোহা সিটিতেই অবস্থিত। আর এই হচ্ছে হোটেলের ভেতরটা, মানে আমাদের যে রুমটা দিয়েছিল ঠিক এরকম টাইপের। যেটা হয়, বাচ্চা নিয়ে এলে ওদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কার্টুন চ্যানেল কখন ওপেন হবে। তো সেইটা নিয়ে আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এবং সাইডে ছিল ওয়াশরুম, এবং তারপরে পুরো রুমটা এরকম একটা মানে উডেন ফার্নিচার দিয়ে যেমন পুরোনো স্টাইলে যেমন একটা সাজানো থাকে ঠিক ওরকম, এবং দেখতেও বেশ ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে। মানে বাচ্চা নিয়ে থাকার জন্য অনেকটা বড় স্পেস, ও দৌড়ে খেলা করতে পারবে এরকম। আমি আর আমার হাজব্যান্ড বলছিলাম মানে যে 2 দিন বা 3 দিন থাকবো ওর জন্য খুব সুবিধা হবে। আর এই হোটেলে পার নাইট কেমন খরচ হয় সেটা আমি আজকে আমার এই ব্লগে বললাম না, কারণ হোটেলের ব্যাপারটা হয় কি, কখনো পিক টাইমে হয়তো একটু হাই থাকে, আর যখন আপনি অফ সিজনে বুকিং করবেন তখন একটু ডাউন থাকে। তো সেই রকম টাইম অনুযায়ী হোটেলের রেটটা ডিপেন্ড হয়। আর সেজন্য আজকের ব্লগে আমি আলোচনা করলাম না। আর আমি আপনাদেরকে আগেই বলেছি আমি ডিসকভার কাতার থেকে বুক করেছি, আর হোটেলের নামটা তো আপনাদেরকে আমার ব্লগে বলেই দিলাম। তো সেই অনুযায়ী আপনি ওখানে এতদিনে এত হোটেলে থেকেছি কিন্তু এত বড় একটা হল ঘরের সমান এত বড় পাইনি, মানে অনেকটা বড়, অনেকটা বড়। মানে যাকে বলে একটা ছোটোখাটো ছোটোখাটো একটা 1 BHK ফ্ল্যাটের মতো, অনেকটা বড়। আর এই হচ্ছে হোটেলের মেনু কার্ড, যেটাতে আপনি স্ক্যান করলে পুরো হোটেলের মেনুটা আপনার চলে আসবে। আর এটা ছিল পরের দিন সকালে, মানে সকালে ঠিক বলবো না, দুপুরবেলা বলতে পারেন। সকালে ঠিক আমরা উঠতে পারিনি, অনেক ক্লান্ত ছিলাম, সেজন্য একটু দেরি করে উঠেছি। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে বেসমেন্ট পার্কিং, মানে এই হোটেলের পার্কিংটা বেসমেন্ট পার্কিং ছিল। এবং এই পার্কিং নিয়ে আমি একটু পরে আপনাদেরকে আলোচনা করছি। বলতে এইখানে যে পার্কিংগুলো বেশিরভাগই আমরা যখন কাতার মানে আমরা দোহা সিটিতে ঘুরছিলাম তখনই বেশিরভাগই বেসমেন্ট পার্কিং, এবং সেটা যখন যদি আপনি নতুন আসেন তাহলে মনে হয় একটু কষ্ট হয়, তবে 2-1 দিন থাকার পর সেটা আপনার অভ্যস্ত হয়ে যাবে। তবে আমি একটাই সাজেস্ট করব আপনাদেরকে, যদি কখনো কাতার আসেন এবং নিজেরা যদি গাড়ি ড্রাইভ করতে চান তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এখানকার রুলস রেগুলেশনগুলো একটু জেনে আসবেন। এখানকার ট্রাফিক রুলসগুলো অবশ্যই আগে স্টাডি করে আসবেন, না হলে কিন্তু আপনি অনেক বেশি ফাইন আসতে পারে আপনি যদি একটু এদিক ওদিক চলে যান। এবং আগে আগে চলুন আমি আগে একটু ভিজিটটা করে নিই, আমরা দেখি সারাদিনটা কি। আর এখন যখন বেরিয়েছি তখন পুরো দুপুরবেলার লোকজন একদম নেই। আর আমরা যে সময় ঘুরতে গেছিলাম কাতার, মানে দোহা সিটি, তখন টেম্পারেচার অনেক বেশি হাই ছিল, 40 আপ ছিল, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না কতটা ছিল তখন, তবে 40 আপ ছিল। আর এই হচ্ছে রোড সাইড, এবং সাইড দিয়ে এইরকম কর্নিশ, আর খুবই সুন্দর, এবং পুরো কাতার মানে দোহা সিটিটাই পুরো সমুদ্রের ধার দিয়ে, এবং দেখতে অসম্ভব সুন্দর। তো আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম চলো এবার গাড়িটাকে সাইড করে আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে একটু ঘোরাঘুরি করি। তবে টেম্পারেচার ছিল প্রচণ্ড হাই, দাঁড়ানো অনেক কষ্টকর ছিল। তবে আমি একটাই সাজেস্ট করব, এই সময় যখন আপনারা ভিজিট করতে আসবেন, স্পেশালি দোহা বা গালফের যে জায়গায় আসেন না কেন, উইন্টার টাইমে এলে সব থেকে বেটার হয়। উইন্টার আগে এলে মানে নভেম্বর ডিসেম্বর এরকম
টাইমটাই অনেক বেটার হয়। তো আমরা যখন এসেছিলাম অনেকটাই গরম ছিল। আর এই হচ্ছে চারপাশের সমুদ্রের মানে সমুদ্রটা কালারটা একটু হালকা হালকা গ্রিন কালার, জল গ্রিন বা স্কাই যেমনই বলেন না কেন। আর এই সাইড দিয়ে হচ্ছে রোড সাইড, এটা মেন রোড। আর এখানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি করার জন্য, সমুদ্রের সাইড দিয়ে অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন টাইপের জিনিস রাখা আছে এবং এগুলোকে আপনাকে রেন্ট নিয়ে আপনাকে করতে হবে, মানে এগুলো পে করে আপনাকে নিতে হবে। আর এই হচ্ছে সমুদ্রের চারপাশটা, এখানে আপনি ফটো সেশনও করতে পারেন, অনেকে ফটোশ্যুটও করছিলাম আমরা এখানটায়। আর এইখানটায় দেখুন সমুদ্রের যে জলের কালারটা অসম্ভব সুন্দর, এত ক্লিন এবং খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, এই যে দোহার শহরটাই পুরোটাই সমুদ্রের ধার দিয়ে, আর যেটা ট্যুরিস্টদের কাছে অত্যন্ত একটা আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। আর যেহেতু এখন অনেকটা গরম, যার জন্য দিনের বেলায় মানে ট্যুরিস্টরা একটু কম, তবে রাত্রিবেলায় এটা অনেকটা পূর্ণ হয়ে যায়, মানে অনেকটা ভিড় থাকে। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন বোট রাখা আছে, শুধু একটা কর্নিশ সাইড নয়, এরকম বিভিন্ন টাইপের কর্নিশ এরিয়া আছে যেখানে ভিজিটাররা আসেন, এনজয় করেন এবং গোটা আপনার যে সমুদ্রটা আপনি ভিজিট করতে পারবেন। আর বোটিং যে এটা, সেটা আমি পরে আপনাকে দেখাবো। আর এইখানটায় আমরা এখন আর দাঁড়ানো যাচ্ছে না, তো আমরা বললাম চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। আর এই দূর থেকে একটু দেখাচ্ছি, ঠিক এইরকম। আমরা এখন সমুদ্রের ধারে, এত সুন্দর ভিউটা কি বলবো, ভীষণ সুন্দর, দারুণ লাগছে দেখতে, যেতে ইচ্ছে করে কিন্তু এত রৌদ্র না, দাঁড়াতে পারছি না এখানটায়। তো চলুন গাড়িতে গিয়ে কথা বলছি, কারণ এই সাইডটা দেখতে পাচ্ছেন কেউ বেশি দাঁড়াতে পারছে না, এত রৌদ্র। তো সন্ধ্যাবেলায় আস্তে আস্তে এগুলো ভিড় হয়ে যাবে। তো চলুন গাড়িতে গিয়ে কথা বলছি। আমরা এখন একটা সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগলো, বাট এত বেশি রোদ দাঁড়াতে পারলাম না। আমার আর বেশি রোদ নিলে আমার মাথা খুব ব্যথা করে, তো যার জন্য চলুন যেতে যেতে একটু কথা বলে নিই। আপনাদেরকে যে রুলসের কথা বলছিলাম, যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকে, মানে নতুন আসেন এই দেশটায়, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং এখানে আপনি আসার আগে অবশ্যই এখানকার ট্রাফিক রুলসগুলো একটু জেনে আসবেন, কারণ এখানকার ট্রাফিক রুলসগুলো অনেক বেশি স্ট্রিক্ট এবং আপনাকে খুব ভালোভাবে সেগুলোকে মেনটেন করতে হবে। এবং তার ওপর এই কান্ট্রিটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ভীষণ অ্যাক্টিভ থাকে, সুতরাং আপনি যেখানে সেখানে নোংরা বা প্যাকেট বা কোনো ফাস্ট ফুড খেলেন, সেই প্যাকেট আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনারা এই কান্ট্রিতে আসবেন, দেখতে পাবেন প্রত্যেকটা কার, মানে প্রত্যেকটা গাড়ি যারা ড্রাইভ করছেন, প্রত্যেকটা গাড়ি হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নোংরা দাগ বা গাড়ির গায়ে ভাঙা বা এরকম কোনো জিনিস থাকে না। কারণ এটা কান্ট্রির একটা রুলস আছে যে আপনি এখানে যদি গাড়ি রোডে চালান, বাই রোডে, তাহলে আপনাকে গাড়িকে সবসময় মেনটেনেন্স করতে হবে, না হলে আপনার কিন্তু অনেক বড় রকমের ফাইন আসতে পারে। এইরকম কিছু কিছু জিনিস যেগুলো আমরা অতটা ভাবি না, সেগুলোকে মাথায় রেখে কিন্তু এই দেশে আপনি ড্রাইভ করবেন বা এই দেশে একটু চলাফেরা করবেন, তাহলে আপনার জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যাবে। এবং যেখানে যেমন রুলস আছে বা সেগুলো ডাইরেকশন দেওয়া আছে যেখানে, সেই রকমভাবেই আপনি চলাফেরা করবেন। তো আমরা এসে গেছি একটা পার্কে, এবং পার্কটা এই পার্কটা প্রচুর ওপরে, দেখুন প্রচুর ছাতা দিয়ে সাজানো, নামটা হচ্ছে আমব্রেলা পার্ক। তো আমরা এখানে দাঁড় করালাম, যেতে দেখলাম এত সুন্দর লাগছিল দেখতে, কি জায়গাটা না, তো নামটা একজন বললেন এটার নাম হচ্ছে আমব্রেলা পার্ক। আর এই দেখুন খুব সুন্দর জায়গাটা, আর পাশে অনেকটা জায়গা আছে। আর এইটা অনেকটা এরিয়া, গোটা পার্কটা এইভাবে সাজানোর, ওপরে পুরোটা আমব্রেলা দিয়ে, বিভিন্ন কালারফুল আমব্রেলা, আর তার সঙ্গে এরকম অরিজিনাল গাছ, এই যে গাছের যে এগুলো নেমে এসেছে, পুরো সুন্দর সুন্দর এরকম লতার মতো এসেছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। এই যে এরকম টাইপের, কারণ আমরা এখন অনেক জায়গা ঘুরবো, বেরিয়েছি অনেক দেরিতে, কারণ যেহেতু আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, তো ওকে একটু রেস্ট দিচ্ছিলাম, যার জন্য আমরা অনেকটা ঘুম থেকে উঠতে দেরি করেছি, বেরিয়েছি অনেকটা দেরিতে।
তো চলুন দূর থেকে পার্কটা একবার দেখিয়ে দিই। এখন যেহেতু দুপুরবেলা, যার জন্য কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা হয়তো বিকেল টাইমে বা অন্য সময় হয়তো লোকজন থাকবে। তো চলুন এবার আমরা আরও কিছু কিছু জায়গা যেগুলো সাইড সিন আছে সেগুলো আমরা দেখব। তো এবার আমরা যেখানে যাব সেখানে হচ্ছে পার্ল কাতার, যেটা খুব পপুলার এখানটায়। তো আমরা জানি না যে পার্ল কাতারটা এখন কেমন ওপেন থাকবে কি না। তো আমার হাজব্যান্ড বললো চলো জায়গাটা একবার ঘুরে আসি, একবার ভিজিট করে আসি। এবার আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে পার্ল কাতার। এটা আমাদেরকে অনেকে বলেছিল এখানে ভিজিট করার জন্য। যখন আমরা কাতারে আসি, কাতারের অনেকজনই বলেছিলেন এখানে ভিজিট করতে। আর এটা একটা আইল্যান্ড, এবং এই আইল্যান্ডটাকে এমন সুন্দর করে নাকি বানিয়েছে যেটা একটা ছোট্ট শহরের মতো। এবং এইখানে যত বিল্ডিংস থেকে সব কিছুই অনেক লাক্সারিয়াসভাবে বানিয়েছে, এবং জায়গাটাও নাকি অনেক বেশি পপুলার কাতারে। এবং এটা একটা একদম মডার্নভাবে এটা এই শহরটাকে বানিয়েছে, এই আইল্যান্ডটাকে। তো আমরা সেই দিকে যাচ্ছি এবং দূরে দেখতে পাচ্ছি সেই পার্ল কাতার, মানে গুগলে এরকমই কিছু দেখা যাচ্ছে, কাছাকাছি আমরা এসে গেছি। তো আমরা সেখানে যাচ্ছি এবং চারপাশে যখন ঢুকছি তখন মনে হচ্ছে এত সুন্দর, চারিদিকে সবুজ, একটা ম্লান একটা মানে পরিবেশ বলে না, সেই রকম টাইপের মনে হচ্ছে। এবং মনে হচ্ছে আমরা মেন কাতার থেকে মনে হচ্ছে অন্য একটা আইল্যান্ডে চলে গেছি, এরকম একটা মনে হচ্ছিল। এবং এটা চারিদিকে পুরো সুন্দর সুন্দর বিল্ডিং দিয়ে এই জায়গাটাকে পুরো গোছানো এবং সাজানো। এখানে অনেক হোটেলস আছে, অনেক রেস্টুরেন্ট আছে, শপিং মল থেকে সব কিছু আছে, এবং এখানে লোকজনও বাস করেন। এবং সব মিলে একটা ছোট্ট যে আইল্যান্ড হয় একটা, সেরকমভাবে বানানো। আর এইখানে আমি নেমে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা অনেকটা এরিয়া নিয়ে আমরা গাড়িতে করে আমি পুরো মানে কিছুটা আমি ভিডিও করেছি এবং সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর সেভাবে বলতে এখনও যে রেস্টুরেন্টগুলো সেভাবে ওপেন ছিল না, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। না হলে হয়তো আমি রেস্টুরেন্টে আমরা নামবো এরকম ঠিক করেছিলাম, তো সেইভাবে ওপেন ছিল না। তো ইভিনিং থেকে এগুলো জমজমাট হয়, আপনাদেরকে আগেই বলেছি। তবে আমি বলবো সবথেকে বেস্ট সময় হচ্ছে উইন্টার টাইমে আসা, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি এরকম টাইমে আসলে খুব ভালোভাবে আপনি এনজয় করবেন আর দোহা সিটিটাকে। কারণ আপনি দিনের বেলাটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তো দিনের বেলাটাও পাচ্ছেন, আবার ইভিনিংও পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে আমি এই জায়গাটাকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখুন রেস্টুরেন্টগুলো বেশিরভাগই বন্ধ, এবং এখানে অনেক রেস্টুরেন্ট আছে। ইভিনিং টাইমে এলে আপনি এগুলো সবগুলোই ওপেন পাবেন, বা ইভিনিং বা 4টে বা 5টা থেকে। আমরা একটু যেহেতু দুপুরবেলার দিকে এসেছিলাম, সেই জন্য আমি সবগুলো ওপেন পাইনি। তো আমরা অন্যান্য জায়গায় যাব, যার জন্য আমরা বেরিয়ে গেলাম। আর একটা কথা, এখানে আসলেও আপনি বাস সার্ভিসটা ভালো পাবেন, এখানেও বাস সার্ভিস ভালো আছে। তো চলুন আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। দেখুন বেশিরভাগ রেস্টুরেন্ট সবই বন্ধ ছিল। আর এখানে এলে আমরা রেস্টুরেন্টেই খাবো বা আসবো এরকমই ঠিক করেছিলাম। তো যাই হোক, আমরা আর এখানে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম অন্য জায়গাগুলো ঘোরার জন্য। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখাবো কাতার সিটি বা দোহা সিটির অন্যান্য জায়গাগুলো। তো আজকের মতো আমার ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো সাজেশন পেয়ে থাকেন সেটাও আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন।